প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক কাল। ভোটের রোডম্যাপ চাইবে দল। অনির্বাচিত সরকারের মেয়াদ নিয়ে কথা গণতন্ত্রের জন্য শুভ বার্তা নয়, মন্তব্য নেতাদের। সরকার সংশ্লিষ্ট অনেকেই বিভিন্ন বিষয়ে শেয়ার করছেন, যাতে বিভ্রান্তি সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে যে এই সরকার যেন অনির্বাচিত অবস্থায় অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারে, যেটা গণতন্ত্রের জন্য শুভবার্তা দেয় না। 5 বছর ক্ষমতায় থাকার বক্তব্য নিজের নয়, জনগণের, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। জনগণ বলছে, আমি তো কিছুই বলি নেই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি মার্জিয়া শ্রেয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 1 লাফে 14 টাকা বেড়ে বোতলজাত সয়াবিনের লিটার 189 টাকা। খোলা তেলে বাড়ল 12 টাকা। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় ও রাজস্ব আয় বাড়াতেই সিদ্ধান্ত। আবেদন ছাড়াই রাজুকের প্লট বরাদ্দ। জালিয়াতির মামলায় হাসিনা জয়সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা। ক্যাম্পাসে উত্তেজনা। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ। রাজশাহীতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন। ঢাকা ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষ। এবং মানব পাচার চক্রের খপ্পরে মিয়ানমারে 2 বছর কারাবন্দী 20 কিশোর। নৌবাহিনীর জাহাজে দেশে ফিরে উচ্ছ্বাস। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিয়ে চট্টগ্রামে সমুদ্র অভিযান। কাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। নির্বাচনের রোডম্যাপ সহ সমসাময়িক বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল। অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে নানা কথাবার্তা গণতন্ত্রের জন্য শুভ বার্তা নয় বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। দুপুর 12টায় বৈঠকে যোগ দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলে আসছেন প্রধান উপদেষ্টা এবং তার দফতর। এমন ঘোষণায় বিএনপি যে আশ্বস্ত নয় তা বারবারই বলে আসছেন দলের শীর্ষ পর্যায় থেকে সর্বস্তরের নেতাকর্মীরা। সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। তাই অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠকে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার বিষয়টি প্রাধান্য পাবে বলে মনে করেন দলের সিনিয়র নেতারা। নির্বাচনের প্রস্তুতি কেন্দ্রিক কাজ শেষ করার তাগাদাও থাকতে পারে দলটির পক্ষ থেকে। আমরা নিশ্চিত হতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা যদি দ্রুত রোডম্যাপ দেন, তাহলে এই সমস্ত পরিস্থিতি একটা স্থিতিশীল অবস্থায় আসবে। এই সরকারের এত দায়িত্ব না যে মূল সংস্কারগুলো ধরে নির্বাচনকে বিলম্বিত করা। নির্বাচন বিলম্বিত মানে জনগণের সরকার বিলম্বিতে সরকার গঠন করা। অনির্বাচিত সরকারের ক্ষমতায় থাকার মেয়াদ নিয়ে নানা কথাবার্তা গণতন্ত্রের জন্য শুভ বার্তা নয় বলেও মন্তব্য করেন তারা। আগেও যেভাবে কথা বলেছে, এখনো জনগণের প্রত্যাশা পূরণে যা যা প্রয়োজন সে কথাগুলো দল বলবে বলে আমি আশা করি। সরকার সংশ্লিষ্ট অনেকেই বিভিন্ন বিষয়ে শেয়ার করছেন, যাতে করে মনে হয়েছে একটা বিভ্রান্তি সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে যে এই সরকার যেন অনির্বাচিত অবস্থায় অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারে, যেটা গণতন্ত্রের জন্য শুভবার্তা দেয় না। এছাড়া 1.5 বছর আগে দলটির দেয়া 31 দফা বাস্তবায়নে জাতির কাছে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান নেতারা। এদিকে 17 এপ্রিল জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক রয়েছে বিএনপির। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকার বিষয়টি নিজের নয়, এটিকে জনগণের বক্তব্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় চট্টগ্রামে নববর্ষ উদযাপনের মঞ্চ ভেঙে ফেলা প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে এমন অঘটন ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে বিশেষ ক্ষমতা আইনে আটক মডেল মেঘনা আলমের প্রতি বেআইনি কিছু করা হয়নি বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী। জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি নাই। আমাদের যদি চেষ্টার কোনো ত্রুটি থাকে আপনারা বলেন যে আপনার চেষ্টার ত্রুটি ছিল, আমরা চেষ্টা করে যাচ্ছি। জীবনদান এই ঘটনাটা ঘটার পরে আমি নিজেও কথা বলছি যে এটা কেন এই কী হচ্ছে, ভবিষ্যতে যেন না হয় আমরা চেষ্টা করি। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। কোনো আবেদন ছাড়াই প্রধানমন্ত্রী পদের প্রভাব খাটিয়ে বরাদ্দ নিয়েছেন পূর্বাচলের প্লট। আরেকটি প্লট দিয়েছেন নিজের ছেলে সজীব ওয়াজেদ জয়কে। এমন অভিযোগে দুদকের 2 মামলায় হাসিনা জয়সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ক্ষমতার আড়ালে হাতিয়ে নিয়েছেন পূর্বাচলের 10 কাঠার প্লট। রাজুকে করেননি আবেদন, প্লটের কথা উল্লেখ নেই হলফনামায়ও। এমন অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলা করে দুদক। পরে মার্চে অভিযোগের সত্যতা দাবি করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। দুদকের অভিযোগ, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ নামে 10 কাঠা এবং শেখ হাসিনা তার নিজের নামে 10 কাঠা প্লট সে বেআইনিভাবে তারা তাদের নামে এই প্লট দুইটি নিয়ে নেয়। দুদকের আরেক মামলায় অভিযোগ, শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের 10 কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তো বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আগামী 29/4 তারিখ দিন ধার্য করেন। এর আগে প্লট জালিয়াতির অভিযোগে দুদকের 4 মামলায় শেখ পরিবারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। এদিকে গুলশানে প্লট জালিয়াতির অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, টিউলিপের প্রভাবে নিয়ম ভেঙে রাজুকের জমি দখল ও ইস্টার্ন হাউজিংকে ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নিজেও ফ্ল্যাট নেন। এ ঘটনায় রাজুকের সাবেক 2 কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। 1964 সালে রাজধানীর গুলশান 2-এর বহুতল ভবনের 2 বিঘার এই জায়গাটিকে 99 বছরের জন্য হস্তান্তর না করার সত্ত্বে পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীকে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বরাদ্দ দেয়। তবে 1974 সাল থেকে 2 হাত ঘুরে সেই সম্পত্তি চলে যায় ইস্টার্ন হাউজিংয়ের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে। পরে 2020 সালে টিউলিপ সিদ্দিকের আপন খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে লিগ্যাল পার্সন হিসাবে আমুক্তার অনুমোদন ও 36টি ফ্ল্যাটে বিভাজনে তৎকালীন রাজুক সংশ্লিষ্টদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেন। 99 বছরের জন্য যেই সম্পত্তি লিস্টকৃত ছিল, যেটা হস্তান্তরযোগ্য ছিল না, সেটা যখন হস্তান্তরযোগ্য হয়ে যায় তাহলে সেখানে অপরাধের ইনগ্রিডিয়েন্টসটা এখানে আছে। বিনিময়ে একই প্লটে 201 নম্বর ফ্ল্যাটটি ইস্টার্ন হাউজিং থেকে গ্রহণ করেন টিউলিপ। এ ঘটনায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজুকের সাবেক 2 কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও আসামি করা হয়েছে। আর মারা যাওয়ায় আসামি তালিকা থেকে বাদ পড়েন ইস্টার্ন হাউজিং এর চেয়ারম্যান জহুরুল ইসলাম সহ আরও একজন। ইস্টার্ন হাউজিং লিমিটেডের নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি মূলে ফ্ল্যাট নং B/201 বাড়ি নং 5A ও 5B খতিয়ান গ্রহণ করে অপরাধ করায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন 1 কোটি 6 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা 1 আসনের সাবেক এমপি পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ব্যবসায়ীদের প্রস্তাব মেনে নিয়ে সয়াবিন তেলের দাম বাড়ালো সরকার। বোতলজাত সয়াবিন তেলের লিটার 14 টাকা বাড়িয়ে 189 টাকা এবং খোলা সয়াবিন তেলের লিটার 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার পাশাপাশি রাজস্ব আদায় বাড়াতেই দাম বাড়ানোর সিদ্ধান্ত বলে জানান বাণিজ্য উপদেষ্টা।
বিশ্ববাজারে দাম কমলে আবারও সমন্বয় করা হবে বলেও জানান তিনি। সয়াবিন তেলের দাম লিটারে অন্তত 14 টাকা বাড়াতে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেন ব্যবসায়ীরা। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে ভোজ্য তেল ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের সঙ্গে বাণিজ্য সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির পরিসংখ্যান দিয়ে সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং রাজস্ব আদায় বাড়ানোই সয়াবিনের মূল্যবৃদ্ধির কারণ। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় 197 টাকা, বাট আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আন্তর্জাতিক বাজারে দাম কমলে এখানেও সমন্বয় করা হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, স্থানীয় বাজার থেকে ভোজ্য তেলের যোগান বাড়াতে এরই মধ্যে বিভিন্ন তেল কোম্পানি উৎপাদন শুরু করেছে। প্রায় 30 লক্ষ টন তেলের একটা চাহিদা আছে, তার মধ্যে প্রায় 7 লক্ষ টন আমাদের স্থানীয় সয়াবিন তেল থেকে আসে। সেনা কল্যাণ সংস্থার যে অয়েল মিলটা আছে তাদের 3 লক্ষ টনের উৎপাদন সক্ষমতা নিয়ে তারা মাত্র 20,000 টন উৎপাদন করত। তাদের তেল তারা যেন পূর্ণ মাত্রায় উৎপাদন করতে পারে। এছাড়া আরও দুটো তেল কোম্পানি তারাও প্রোডাকশনে বাজারে এসছে। ভোক্তা পর্যায়ে যে মূল্যটা বৃদ্ধি করতে আমরা বাধ্য হলাম, অদূর ভবিষ্যতে এই মূল্যটাকেও নামায় আনতে সক্ষম হব। আগামী 2 সপ্তাহের মধ্যেই বাজারে চালের দাম কমে আসবে জানিয়ে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বাণিজ্য উপদেষ্টা। আমি আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হয়ে যাবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন কুয়েটের শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আর ছাত্রকে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এছাড়া তুচ্ছ ঘটনা নিয়ে সিটি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন। দীর্ঘদিন ধরে বন্ধ ক্যাম্পাস, বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে হলের তালা ভেঙে প্রবেশ করেন শিক্ষার্থীরা। সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় জড়িত অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে 2 মে হল খুলে দেওয়া হবে বলে জানানো হয়। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহী নগরের রেলগেট এলাকা 3 ঘন্টা অবরোধ করে রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল সহ 6 দফার দাবি জানান তারা। এদিকে শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে রেখে বিক্ষোভ করেন সহপাঠীরা। শিক্ষার্থীরা জানান, সিএনজি চালিত অটোরিকশা চালকের সঙ্গে বাকবিতণ্ডার জেরে সোমবার এক শিক্ষার্থীকে স্থানীয় কয়েকজন মারধর করেন। দ্রুত হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপুরে সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে জড়ায় ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপক্ষকে সরিয়ে দিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চন্দা বিশ্বাস, ববি, সময় সংবাদ। মানব পাচার চক্রের খপ্পরে পড়ে 2 বছর ধরে মিয়ানমারের কারাবন্দী ছিল 20 কিশোর। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেয়া শেষে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সমুদ্র অভিযানে দেশে ফিরল সবাই। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে মানবিক সহায়তা মিশন শেষে দুপুরে চট্টগ্রামে ফেরে নৌসেনা এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী সহ চিকিৎসক ও নার্সের 55 জনের দল। তাদের বরণ করেন চট্টগ্রাম নৌ অঞ্চল প্রধান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। জাহাজটিতে 2 বছর পর দেশে ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন 20 কিশোর, যারা সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমার বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে ছিলেন। মুজিব বর্ষ উপলক্ষে বিসিবি আয়োজিত কনসার্ট থেকেই প্রায় 19 কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া বিপিএলের টিকিট বিক্রিতে অনিয়ম, তৃতীয় বিভাগ কোয়ালিফিকেশনের দল নির্বাচনে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে বিসিবির বিরুদ্ধে। বিসিবিতে অভিযানের পর এই কথা জানান দুদকের সহকারী পরিচালক আল আমিন। 25 কোটি টাকার মতো খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। এটার ব্যাপারে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে আমরা ডকুমেন্টগুলো চাইছি।
প্রায় 19 কোটি টাকা মতো হচ্ছে অ্যানোমালিস আছে। টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন 8 বছরে যেখানে 15 কোটি 1 বছরেই 13 কোটি, তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি সেগুলো পর্যালোচনা করলে দেখলে বোঝা যাবে যে আসলে এখানে প্রকৃতপক্ষে কি অসঙ্গতি ছিল। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।